জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমরা কেমন আছি, কেমন আছে দেশ, সেই প্রশ্নগুলো নিয়ে উত্তর জানতে চাই। আর উত্তর জানবার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমকে। তিনি আছেন আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে। জনাব শফিকুল আলম, এনসিপির সার্জিস আলম লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন? গড়িমসি কেন শফিকুল আলম? না, গড়িমসি তো নাই, তারা দাবি পেশ করেছেন, সেগুলো নিয়ে তো বসা হচ্ছে, কথা হচ্ছে। আমাদের অ্যাডভাইজার মাহফুজ আলম তাদের সাথে কথাও বলেছেন। আর পুরো দাবিটার সাথে দেখবেন যে মনিটারি অনেক কিছু ইনভলভমেন্ট আছে। ওনারা যে 3টা দাবি করেছেন পুরোটার সাথেই তো টাকা পয়সার বিষয়গুলো আছে। আপনি একনিকের কথা বলছেন, একনিকে আমার ওর যে নিউ ক্যাম্পাসটা তৈরি হওয়ার কথা, বা 70% আমি শিক্ষার্থীকে তার আবাসন ভাতার বিষয়গুলো, এগুলো নিয়ে তো সত্যিকার অর্থে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিংয়েরও তো বিষয় আছে। তো এই জন্য আমরা যে এইগুলো নিয়ে বসে আছি তা তো না, সবগুলো নিয়েই তো কথা হয়। ছাত্ররা একটা দাবি তুলেছে যে যতদিন পর্যন্ত না হচ্ছে ভাড়া নিয়ে করা যায় কিনা, এই ধরনের একটা দাবি উঠেছে। আপনার কি মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটাই অবুঝ যে তাদেরকে আসলে একদম সলিড কোনো আশ্বাস দিলে তারা না? দেখেন, পুরো জিনিসগুলোর সাথে গভর্নমেন্টের বাজেটারি ইনভলভমেন্টটা জড়িত। তো বাজেটারি ইনভলভমেন্টটা তো হঠাৎ করে একদিনে আপনি বললেন আমি আপনাকে অ্যাপ্রুভ করে দিলাম, সেটা তো হয় না। এটা নিয়ে বসতে হয়, কিভাবে টাকার সংস্থানটা কিভাবে হবে। আর এটা হলে একটা আপনি প্রেসিডেন্স তৈরি করেছেন, এই প্রেসিডেন্সটা আবার অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কতটুকু ইয়ে হয়। তো আমি জিনিসটা আপনি ভাবছেন যে এটা তো একক একটা ইউনিভার্সিটির, কিন্তু বাংলাদেশে তো এরকম পাবলিক ইউনিভার্সিটি আছে 50টা বা আরও বেশি। তো তাদের ক্ষেত্রেও তখন এসে যায়, তখন তারাও তো আন্দোলনের বিষয় আসে। তো এই পুরো জিনিসগুলো নিয়ে তো সত্যিকার অর্থে গভর্নমেন্ট তো বসে নাই। কালকে চিফ অ্যাডভাইজার চিটংয়ে ছিলেন, উনি সারাটা দিন ওইখানে ছিলেন, মিটিং করেছেন। ওইখান থেকে ঢাকায় ফিরে আজকে উনি ক্যাবিনেটের মিটিংয়ে ছিলেন। তো আমি বলতে পারি যে এইটার সময় তো আছে, অস্থিরতার তো কিছু নাই। ওনারা এই সমস্যাগুলো এমন না যে আমাদের সময়ে ঘটেছে, এই সমস্যাটা কিন্তু অনেক আগের, এটার একটা কন্টিনিউয়েশন। শফিকুল আলম, আপনার উত্তর শুনে কি এরকম মনে হবার কোনো সুযোগ আছে কিনা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকার যেমন তার চেয়ে বেশি আন্তরিক হাসনাত আবদুল্লাহ এবং তার সাথে যারা ছিলেন তাদের জন্য যমুনার সামনে আন্দোলন করার অনুমতি আছে, তাদেরকে ঠান্ডা হাওয়া দিয়ে পানি খাইয়ে একরকম আদর যত্ন করা হয়েছে? মানে আমার জানা মতে বিএনপি বা এর আগে হেফাজত যারা ইয়ে করেছিল তাদের সময় তো বোধহয় উত্তর সিটি কর্পোরেশন ওরা ঠান্ডা পানি দিয়েছে। আমি একটু শেষ করি। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাল মোড় পার হচ্ছিল, আমরা কিন্তু আসলে সেই চিহ্নটি দেখিনি, বা শিক্ষকদের আন্দোলন যখন হচ্ছিল শাহবাগে, তখনও কিন্তু এত খাতির যত্ন আমরা দেখিনি। যখন নারীরা সংগ্রাম করছিল নারীদের নিরাপত্তা ইস্যুতে, তখনও কিন্তু এই খাতির যত্ন আমরা দেখিনি। আমরা একটু ছবি দেখে আসি, তাহলে তফাৎটা বুঝতে পারবো যে একটি আন্দোলনের ক্ষেত্রে খাতির যত্ন কেমন হয়, অন্য আন্দোলনের ক্ষেত্রে কেমন হয়। আপনিও দেখবেন প্লিজ। শব্দগুলো শুনতে পারলে আসলে ভালো হতো। দুটো পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা।
আচ্ছা জি, ছবি চলতে থাকুক, প্রশ্নটাও করি একটু, মানে কাউকে পানি খাওয়াবো, কাউকে মায়ের খাওয়াবো, কেউ পাবে ঠান্ডা, কারোর জন্য ডান্ডা, মানে কেউ বানাবে মঞ্চ, কেউ রাত কাটাবে পিচঢালা পথে, সরকার কি এই নিয়মে বিশ্বাসী কিনা? গভর্নমেন্ট গত 9 মাসে এরকম কয়টা ঘটনা ঘটেছে আপনি জানেন? এই রকম ঘটনা ঘটেছে 260-এর মতো, 250-এর ঊর্ধ্বে আমি বলবো। তো প্রত্যেকটার ক্ষেত্রেই তো আমরা যতটা মানবিক হওয়ার দরকার আমরা মানবিক হয়েছি প্রত্যেকটার ক্ষেত্রেই। খুব রেয়ার অকেশনে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে, খুবই রেয়ার। বাংলাদেশে যেটা নিয়ম ছিল আগে, যে কিছু হলেই আপনি টিয়ার গ্যাস মারবেন, কিছু হলেই আপনি রাবার বুলেট মারবেন, শর্ট গানের পেলেট মারবেন, সেই জায়গায় আমাদের পুলিশ অনেক ক্ষেত্রে মানবিকভাবে এগুলো হ্যান্ডেল করেছে। আমরা মনে করি যে গত 9 মাসে আমরা যেভাবে পাবলিক প্রোটেস্টগুলোকে যেভাবে ম্যানেজ করেছে, এটা এক্সাম্পলারি সেভাবে, এবং সেই আলোকেই ইয়েগুলো হচ্ছে, আপনি দেখেন না? জি, মানে বিষয়টাকে এমন যে আন্দোলনগুলো সরকারের পছন্দের, সেইখানে পছন্দ অপছন্দের বিষয় না। জি, যারা আন্দোলন করছেন আমরা বলছি যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেন। অনেক ক্ষেত্রে আমরা বলছি যে আপনাদের গ্রাইভেন্সগুলো আমাদেরকে জানান, আমাদের সুনির্দিষ্ট মন্ত্রণালয় আছে তাদেরকে জানান, তারা আপনাদের সাথে বসবেন। এবং অনেক ক্ষেত্রে তো কাজ হচ্ছে, কথাও হচ্ছে। আমরা এটা পুরো একটা গভর্নমেন্ট এই 9 মাসের মধ্যে 250টার মতো এত বড় প্রোটেস্ট হ্যান্ডেল করে, ইটস নট এ ম্যাটার অফ জোক। খুবই আমি তো বলবো যে আমরা অনেক সুস্থিরভাবে, শান্তভাবে এই পুরো বিষয়গুলো হ্যান্ডেল করা হয়েছে। জি, আপনি বলেছেন সরকার বসে নেই, সরকার কাজ করছে, কিন্তু কিছু কিছু বিষয়ে আমরা দেখি এক রাতের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায়। আমি এক্সাম্পল দেখাবো, তার আগে একটা প্রশ্নের উত্তর একটু জেনে নিতে চাই। ছাত্র উপদেষ্টাদের সামনে ঠেলে দেওয়া হয়, বিষয়টা কি এমন কিনা? কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যায় তথ্য উপদেষ্টা কেন সেখানে গিয়েছেন, শিক্ষা উপদেষ্টা কেন যাননি? এর আগে আমরা দেখেছি নাহিদ ইসলামকে। শিক্ষা উপদেষ্টা কালকে চিটাগাংয়ে ছিলেন। জি, ছাত্র উপদেষ্টা উনি নাহিদ, মাহফুজ তথ্য উপদেষ্টা উনি ঢাকায় ছিলেন। তো এর আগে নাহিদ ইসলাম যখন গিয়েছিলেন জগন্নাথের একই আন্দোলনে, কারণ হচ্ছে যে এনাদের সাথে ওনাদের একটা যোগাযোগ ছিল অনেক আগের থেকেই, ওনারা তো আন্দোলন করেছেন। তো যারা যারা আন্দোলন করছেন তারা হয়তো বা নাহিদের সাথে আন্দোলন করেছিলেন। তো এখানে যদি দেখা যায়, যেমন আমি যমুনা টিভিকে ভালো চিনি, আমাকে বলতে পারে তুমি যমুনা টিভির সাথে তুমি কথা বলো, ব্যাপারটা এরকম। জি, আসলে এই সিদ্ধান্তটা উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে কিনা? কেননা যখন আমরা দেখছি মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ডিজিটাল মবের শিকার হচ্ছেন, তার একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে, এবং একটি স্ট্যাটাস দেওয়ার 10 মিনিটের মাথায় তিনি সেটা ডিলিটও করেছেন, কেননা তাকে এবং তার পরিবারকে ঘিরে যেভাবে আক্রমণাত্মক বিভিন্ন হুমকি আসছিল, সেই একটা অবস্থায় তাকে এরকম একটা লোক সমাগম জায়গায় পাঠানো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যদি হয়, আমি ঠিক জানি না, আপনি পরিষ্কার করবেন আমাকে, সেইটাকে আসলে খুব সুচিন্তিত সিদ্ধান্ত। উনি সরকারের হয়ে গেছেন ওইখানে, উনি যে ওইখানে কথা বলতে গেছেন, হি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট। এখানে তো কোনো ইয়ে নেই। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি ফেসবুকে কমেন্ট করেন, অনেক ক্ষেত্রে পার্সোনাল কমেন্টও হয়, সেটা আমরা ধরছি না। কিন্তু যখন উনি ফিজিক্যালি ওইখানে গিয়েছেন, হি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট। তো ফলে খুবই অনাকাঙ্ক্ষিত যে এইটা বোতল একটা ছোড়া হয়েছে, এবং বোতলে পানি থাকতে পারতো, বোতলে আরও এক্সপ্লোসিভ থাকতে পারতো। তো ভয়ের অবশ্যই একটা খুবই, এটা একটা আমি বলবো যে এক ধরনের ক্রাইম হয়েছে। জি, রাখাইনে তথাকথিত মানবিক করিডোর, নিউমোরিং টার্মিনাল, বিদেশিদের ইজারা ও সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করেই কি সরকার এসব স্পর্শকাতর সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা? বামরা যে এখন অনেক পিছিয়ে পড়ে আছে সেটার একটা নমুনা। আবারও আমরা বলবো যে বামরা যেন ভিয়েতনাম সফর করে আসে, তারা দেখে যে ভিয়েতনামে এরকম বোধহয় 44টা পোর্ট আছে, অনেকগুলোই পোর্ট প্রাইভেট কোম্পানি অপারেট করছে, বিদেশিরা অপারেট করছে। ওরা যেন মালয়েশিয়া ঘুরে আসে, মালয়েশিয়া অনেকগুলো পোর্ট বিদেশিরা অপারেট করছে। তো এইগুলো এই যে আপনি এই ইস্যুগুলো যে উঠছে, এটা বোঝা যায় যে আপনি আপনার কোকুনের মধ্যে আছেন, আপনি বাইরে কি হচ্ছে আপনি পড়ছেনই না, জানছেনই না। অনেকগুলো যে ভিয়েতনামে যে একটা পোর্ট যারা অপারেট করছে, তার একটা বড় হলো এপি মোলার মার্কস। এপি মোলার মার্কস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানি, ওয়ার্ল্ড অফ দ্য লার্জেস্ট টার্মিনাল অপারেটর। আমরা তাদের সাথে কথা বলছি। ড্যানিশ কোম্পানি, ওয়ার্ল্ডের 70-80টা টার্মিনাল ওরা অপারেট করে।
তো আমি ওনাদেরকে বলবো যে ভাই একটু আপনি ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি বাই দ্য ওয়ে, ভিয়েতনাম কিন্তু এখনো ফুললি কমিউনিস্ট কান্ট্রি। ওনারাও তো লেফটিস্ট পার্টি করেন, ভিয়েতনামটা একটু ঘুরে আসেন। আমরা কেন নিউ মেরিং টার্মিনাল বলেন বা আমরা বে টার্মিনাল বলেন বা লালদিয়ার টার্মিনাল বলেন, এটা আমরা কেন দিচ্ছি? আমাদের বাংলাদেশের পুরো পোর্ট হচ্ছে ইকোনমিক হৃদস্পন্দন। আপনি ইকোনমিকে বড় করবেন, আজকে যে আপনি যমুনা গ্রুপ একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ আপনার এক্সপোর্ট করতে গেলে, বা পুরো বাংলাদেশে আমরা এখন এক্সপোর্ট করি কত, $50 বিলিয়ন মতো। আমি যদি 5 বছর এটাকে $100 বিলিয়ন নিতে চাই, এই পুরো এক্সপোর্টটা তো চিরং পোর্ট দিয়ে হবে, মংলা এটা পারে না, বেনাপোলও পারে না। তো এটা করতে হলে যে লেভেল অফ এফিসিয়েন্সি লাগবে লজিস্টিক্যাল, সেটা আমার নাই, বলতে হবে। আমি এই জায়গায় আমাকে বিদেশি কোম্পানি, এবং আমরা থুড়ি ছোটোখাটো কোনো কোম্পানির সাথে কথা বলছি না, আমরা কথা বলছি ওয়ার্ল্ডের যারা লার্জেস্ট পোর্ট অপারেট করে আসে তাদের সাথে কথা বলছি। তারা এটা অপারেট করবে, তারা এই কাজগুলো অনেক জায়গায় করছেন, অনেক খুব এফিশিয়েন্টলি করছেন। কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের মূল স্লোগানটা, যেটা ছিল সেটা হলো সংস্কার, আর এটা হচ্ছে বাংলাদেশের খুবই ভাইটাল একটা সংস্কার। আপনি এই চিরাং পোর্ট সংস্কার করবেন না, আপনার জব তৈরি হবে না। জব তৈরিটা আমাদের একটা বড় ম্যান্ডেট। এই সংস্কারটা আমাদের প্রতিটা দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে, দেয়ালে লেখা হয়েছে, সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মতৈক্য ছাড়া এই ধরনের স্পর্শকাতর বিষয় না। আমরা তাহলে কয়েকদিন পরে বলবো যে আপনাদের মতৈক্য ছাড়া আপনার ট্যাক্স উঠাবেন না। আপনি আমাকে ম্যান্ডেট দিয়েছেন, আমি সেই ম্যান্ডেট, আমি একটা রেভলিউশনের থেকে ম্যান্ডেট পেয়েছি, সেই ম্যান্ডেটটা নিয়ে আমি এসছি। আমি একটা পুরো বিপ্লবের ম্যান্ডেট নিয়ে এসছি এখানে, এবং আমার প্রত্যেকটা কথায় কথায় আমার হচ্ছে যে আমার সংস্কারটা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সংস্কার, এটা যার কারণে আমাদের জব তৈরি হবে। এই যে মানুষের অস্থিরতা, জব নাই তো, আপনি 10-15 বছর ধরে আপনি উন্নয়নের গল্প করেছেন কিন্তু জব ছিল না। ইয়াং ম্যান আর অ্যাংরি, ইয়াং ওমেন আর অ্যাংরি। পোর্টগুলো বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব দিলে আসলে কি করে কর্মসংস্থান তৈরি হতে পারে? আপনি যখন ইটিভি শোনেন, ইটিভি যখন বাংলাদেশে চালু হলো, ওরা সাইমন রিককে নিয়ে এসেছিল, বিদেশিদেরকে নিয়ে। সেটা কি বিদেশি চ্যানেল ছিল? সেটা তো বিদেশি চ্যানেল নাই, কাকে আমরা বলছি তো, আমাদের পোর্টটা তো আমাদের থাকছে, অপারেটরটা বিদেশি। ঠিক তেমনি আপনি যে আদমজি বন্ধ হয়েছিল না, অনেক চিল্লাচিল্লি করেছিলেন আমাদের ইয়েরা, কি আদমজি বন্ধটা কি খারাপ হয়েছে? আদমজির যে জায়গা, আদমজি ওইখানে 20-25 হাজার লোকের ওইখানে সংস্কার হতো, ওরা বসে বসে বেতন নিতেন। ওই জায়গাটা ওদেরকে টাকা পয়সা দিয়ে বুঝিয়ে দিয়ে ওই পুরো জায়গায় একটা ইপিজেড করা হচ্ছে, ওইখানে এখন 2 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। তা এই যে আপনি যে পুরোনো একটা মাইন্ডসেট নিয়ে আসেন, এটা কোনো, এইটা পৃথিবীতে কেউ এই ধরনের কথা শুনলে মানুষ হাসে। জি শফিকুল আলম, ওই বিষয়টা আমি এখনো কনভিন্স না। বন্দর, করিডোর, এই সব স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক মতৈক্য ছাড়া বা নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। আমাদের প্রত্যেকটা কিছুর ম্যান্ডেট আছে। আমি রাজনীতি, আমাদের সংস্কার হচ্ছে মেন ম্যান্ডেট, এবং সংস্কারে সব কিছু পড়ে। কি পড়েন আপনি আমারে বলেন? আপনি রোহিঙ্গা ক্রাইসিস এত বছর ধরে পড়ে আছে, কিছু হচ্ছে না, তা আমরা এটা দেখব না? আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ সবার সাথে কথা বলছেন, এই প্রফেসর ইউনুস ইউএনএ যে বলেছেন, বলার ফলে ওনার বলার কারণে একটা রেজুলেশন অ্যাডপ্ট হয়েছে, এবং যার কারণে এবছর সেপ্টেম্বরে একটা বড় সম্মেলন হচ্ছে, 170টা দেশে সেখানে পার্টিসিপেট করবে রোহিঙ্গা নিয়ে। তো এটা বলবেন না? এটাও তো সংস্কারের পার্ট, কারণ রোহিঙ্গা ক্রাইসিসটা পড়ে আছে, কারো ইটস নো ওয়ানস বেবি, এটা পারসিকিউটেড মাইনরিটি। অন্তর্বর্তী সরকারি যদি সব করে তাহলে তো নির্বাচিত সরকারের আর দরকার নেই। না, এটা তো ফালতু আলাপ। এটা কি আমাদের নির্বাচনও আমার সংগঠিত করা আমাদের কাজ, এবং নির্বাচন আগ পর্যন্ত যতগুলো ক্রাইসিস আছে, যতগুলো বিষয় আছে, আমি প্রত্যেকটা করা আমার কাছে। আপনি ভেবেন না যে আমরা ওই যে 3 মাসের এই যে আমরা ক্লাসিক্যাল যেটা কেয়ারটেকার, আপনি সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মুডে আছেন, ভাবছেন যে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে 3 মাসে যে কাজগুলো করতো,
আমরা কিছু করব না, খালি ইলেকশন করব, নতুন ভোটার লিস্ট করব, ইলেকশন করেছে। আমরা তো সেই জন্য আসি নাই। আমাদের ম্যান্ডেটটা খুবই পরিষ্কার সংস্কার, এবং আমরা ইলেকশনটা করব এই সংস্কারের একদম শেষে, যে ইলেকশন হবে আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে আমরা চলে আসব, এবং যে ইলেকশনটা হবে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের যে কোনো একটা সময়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময়। এই প্রসঙ্গে আসবো, বন্দর প্রসঙ্গে যেহেতু ছিলাম আর একটা প্রশ্ন করিনি আমি। চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, কেন আমি এটি নিয়ে ভাবি। একজনকে বলেছিলাম চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড দুর্বল হলে ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলবে না। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড হতে হবে। কাজে আমরা বললাম যে পৃথিবী সেরা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারই আসলে ডেকেছিল, কিন্তু কাজটা হচ্ছে না। আমি নৌ পরিবহন উপদেষ্টাকে বলেছি আমি আর শুনতে চাই না অমুক তারিখের মধ্যে সব দিয়ে দিতে হবে, যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করিয়েই করতে হবে। কারণ এটা এমন এক বিষয়, পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই। পুরো জিনিস আসলে কি, আর মানুষ যে রাজি সেইটা আসলে কি করে বুঝলেন? মানুষ পুরোপুরি রাজি। মানুষ কি জব দেখতে চায় না? আমি তো বললাম আপনি বাংলাদেশে শুনেন, বাংলাদেশে কোনো জব তৈরি হবে না যদি আপনি চিটাগাং পোর্টে এফিশিয়েন্ট না করেন। কোনো জব তৈরি হবে না। নতুন আপনি প্রচুর মিলিয়নস অফ জব তৈরি করতে চান, আপনার এটার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে চিটাগাং পোর্ট এফিশিয়েন্ট করতে হবে। দিস ইজ দ্য মেন ভাইটাল জিনিস। আপনাকে একটা বড় কোম্পানি, ধরেন একটা বড় কোম্পানি বাংলাদেশে ইলেকট্রনিক্স বানাবে, তার কাজটা না বাংলাদেশে এসে বিক্রি করা, তার কথা হচ্ছে আমি $1 বিলিয়ন আমি এক্সপোর্ট করব, আমি এই $1 বিলিয়ন আমি প্রতি বছর আমি $2 বিলিয়ন বাংলাদেশের থেকে এক্সপোর্ট করে নিয়ে যাবো বিদেশে ওই জায়গায়। তো সে যখনই দেখবে যে চিটাগাং পোর্ট তার এই বড় এক্সপোর্ট কনসাইনমেন্ট হ্যান্ডেল করার মতো অবস্থা নেই, সে ইনভেস্ট করবে না। তো আর সে ইনভেস্ট না করলে আমার এখানে জব তৈরি হবে না। আপনি জব তৈরি করতে চান, অনেক জব, আপনার পোর্টকে হ্যান্ডেল করতে হবে। আমাদেরকে কিহাক সুন বলেছেন, যে ইয়াং ওয়ানের প্রধান, উনি বলেছেন যে দেখেন আমরা গার্মেন্টসে যেগুলো শিপমেন্ট করি, আমরা করি কি ডেনিম করি, আমরা টি শার্ট করি, আমরা শার্ট করি, প্যান্ট করি, মাঝে মধ্যে স্যুট করি, এবং এগুলো লো আইটেম, লো কস্ট আইটেম। এবং এটা যেটা হয় যে এটা টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 30-40 দিন। তারা আমাকে এক্সপোর্টের অর্ডারটা দিল, আমি অর্ডারটা নিলাম, আমি প্রসেস করলাম, করে আমি এক্সপোর্ট করে ফেললাম 30-40 দিনে। কিন্তু যেই আইটেমটা, যেমন লঞ্জেরি, যেই আইটেমটা আপনার 10 দিনের, বা ফ্যাশন আইটেম যেটার অনেক দাম, হ্যাঁ, গুচির একটা ব্যাগ বা তো এই আইটেমটা যদি আমি করতে যাই, এটার জন্য আমার এক্সপোর্ট দেওয়ার টাইম হচ্ছে 15 দিন, 10 দিন। সে আমাকে খুব দ্রুত এক্সপোর্ট করতে, আমাদের সেই দ্রুত এক্সপোর্ট করার জন্য আমাদের চিটাগাং পোর্ট এখনো রেডি না, আমাদের এই রেডি করতে হবে। আর আমরা দ্রুত এক্সপোর্ট করতে পারি নাই বলেই আমাদের এই যে ট্রান্সশিপমেন্ট করে সেই নিউ দিল্লিতে নিয়ে যেতে হতো ট্রাকে করে, ওইখান থেকে আবার ফ্লাই করাতে হতো। জি, খরচটাও তখন না, খরচ এটা এয়ার শিপমেন্টের জন্য খরচ কম। কিন্তু আপনি পুরো জিনিসটা, আপনি বাংলাদেশের কোনো মিনারেল রিসোর্স নাই। বাংলাদেশের যদি গ্রোথ হতে হয়, ম্যাসিভ গ্রোথ হতে হয়, বাংলাদেশকে এক্সপোর্ট লেড গ্রোথ হতে হবে। আর এক্সপোর্ট লেড গ্রোথের মূল শর্ত হচ্ছে আপনি আপনার পোর্টকে এফিশিয়েন্ট করুন। শফিকুল আলম, কি লাভ হবে মোটামুটি বুঝেছি, কিন্তু ওই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। জনগণ রাজি, এটা কি করে বুঝলেন? না, জনগণ তো রাজি, সবাই তো আমাদেরকে জানাচ্ছেন। আপনি জানাচ্ছেন তো? কে জানাচ্ছে? আমরা সবাই জানাচ্ছেন। আমরা চিরাঙে যে কথা বলেছি, আপনি হয়তো বামদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন। আমি কারো দ্বারা বামদের দ্বারা ইনফ্লুয়েন্স হলে বাংলাদেশে জব হবে না, বাংলাদেশে জব হয় না। বাংলাদেশকে ওনারা ডুয়ার বানিয়ে, বনসাই বানিয়ে রাখতে চান। জি, বাংলাদেশে কর্মসংস্থান হবে না, আপনি এরকম মনে করছেন? পোর্টকে অ্যাক্টিভ না করলে, এফিশিয়েন্ট না করলে। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষায় রয়েছেন। বলেছেন স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না, এই পরিস্থিতিতে বিদেশিরা কিভাবে বিনিয়োগ করবেন। ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার বলেছেন, নতুন নির্বাহী চেয়ারম্যান হয়তো চেষ্টা করছেন, কিন্তু
কিন্তু সামষ্টিকভাবে রাষ্ট্র সেই চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে। রাষ্ট্রের আইন শৃঙ্খলাজনিত দুর্বলতা কাটেনি, স্থিতিশীলতা নেই, সব বিনিয়োগকারীরা ভাবছেন নতুন সরকার কবে আসবে। আপনি এভাবে ভাবছেন কিন্তু উনি কবে বলেছেন? আমরা তো তাদের কাছে যখন কথা বলি তারা তো আমাদেরকে বলেন যে না, ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক। আপনি যদি অক্টোবর টু ডিসেম্বরের আপনি কোয়ার্টার দেখেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট $490 মিলিয়ন, যেটা গত 4টা কোয়ার্টারের মধ্যে হাইয়েস্ট ছিল। আমরা এই যে জানুয়ারি টু মার্চের কোয়ার্টারের রেজাল্টটা আমরা পাবো, আপনারা দেখবেন। তা আমরা তো মনে করছি যে, এবং আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ফিগার দেখেন, 13 মে মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে 13 মে মঙ্গলবার, আমি বললাম তো, আপনি যদি প্রথম ইয়েতে দেখেন কি যেন ফিগারগুলো আপনি আবার চেক করেন, বাংলাদেশ ব্যাংকের প্রাইভেট ক্রেডিটের ফিগার দেখেন, ইট ইজ গ্রোয়িং। সবাই ইয়ে হচ্ছেন। আমরা প্রাণের এমডির সাথে কথা বলে উনি বললেন যে উনি একটার পর একটা টোবাকো যেগুলো ফ্যাক্টরিগুলো ইউজ হচ্ছে না ওইটাকে উনি নিচ্ছেন, ওইটাকে রেন্টিং করছেন, রিপারপাস করবেন এক্সপোর্ট লেড ফ্যাক্টরি করার জন্য। তো আমরা তো এটা দেখছি, এবং আমরা এই যে এই ইয়েতে আপনি দেখেছেন যে $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট, এটা লার্জেস্ট চাইনিজ ইনভেস্টমেন্ট ইন টেক্সটাইল, তারা এটা করছে এবং আমরা পাচ্ছি। আর আপনারা যে ইনভেস্টমেন্টের যে জিনিসটা আমরা যেই সময় নিয়েছি, আমরা বলবো এটার একটা সময় লাগে। এই জায়গাটা যখনই আপনারা বেটার জায়গায় যাবে, আমরা মনে করছি যে আমরা যেই কাজটা করছি সেটার ফ্রুটস হয়তো বা আমাদের যে পরবর্তী গভর্নমেন্ট তারা এটা তুলবেন। জি, সেইটা একটা যৌক্তিক উত্তর মনে হচ্ছে আমার কাছে আপাত দৃষ্টিতে, যে যেই পরিকল্পনাগুলো আপনারা করছেন, এই সরকার করছে, সেইটা হয়তো পরবর্তীতে দেখা যাবে। কিন্তু এখন যে ডাটা আমরা দেখতে পাচ্ছি, থিংস আর মুভিং। আমরা আপনি গত মাসের আপনি ইনফ্লেশন ডেটা দেখেন, এটা কমছে। IMF জাস্ট অ্যানাউন্স করেছে যে তারা $1.3 বিলিয়ন আমাদেরকে দিবেন। আমি একটা পরিসংখ্যানও আপনাকে একটু বলতে চাই। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম 9 মাস জুলাই থেকে মার্চে এফডিআই এর নিট প্রবাহ ছিল $86 কোটি 10 লাখ। 2023-24 অর্থবছরে একই সময় নিট এফডিআই প্রবাহ ছিল $116 কোটি 40 লাখ। এই হিসেবে চলতি অর্থবছরের 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ কমেছে 26%। এটার মূল কারণটা কি জানেন? এটার মূল কারণটা হচ্ছে জুলাই সেপ্টেম্বর যে কোয়ার্টার ছিল, সেই জুলাই সেপ্টেম্বরের কোয়ার্টারে এফডিআই কমে $104 মিলিয়ন হয়েছিল। 104 মিলিয়ন, এবং 104 মিলিয়ন গত আমরা 20-30টা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে লোয়েস্ট। কেন? ওই সময়টা আমাদের রিভলিউশন হয়েছে, কারণ ওই সময় পলিটিক্যাল একটা আনরেস্ট ছিল। আপনি জুলাইয়ে কি হয়েছে আপনারা তো জানেন, অগাস্টে কি হয়েছে আপনি জানেন। তো ওই ফিগারটারে যখন আপনি এই যে এটা নিয়ে একটা পত্রিকা রিপোর্টই করেছে, ওই ফিগারটাকে যখন আপনি কনসিডারেশনে আনেন, তখন আপনার জার্নালিস্টিক অ্যাবিলিটি নিয়েই কোশ্চেন উঠে যে আপনি এই ফিগারটাকে আনছেন কেন? মানে একটা রিভলিউশনের সময় কে আসবে এখানে ইনভেস্টমেন্ট করতে? কেউ আসবে? একটা আনরেস্টের অবস্থা, ইনস্ট্যাবিলিটির অবস্থা। 13 মে মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির মতামত আমি বলেছি আপনাকে, তারাও মনে করছেন আসলে নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগ আসবে। আমার এটা মনে হয় না। আমরা দেখছি যে অলরেডি উই আর গেটিং ভেরি গুড রেসপন্সেস। জি, আমরা রেসপন্সেস পাচ্ছি। আমরা পোর্টের ক্ষেত্রে এপিএম বলেছে লালদিয়াতে তারা $800 মিলিয়ন করবে। তারপরে দুবাই পোর্ট আমাদেরকে জানাচ্ছে যে তারা বেতে $1 বিলিয়ন করবে। জানাচ্ছে যে আমাদেরকে বে টার্মিনালের আরেকটা পার্টে পোর্ট সিঙ্গাপুর তারা $1 বিলিয়ন করবে। আমরা চিটাং পোর্টেই আশা করছি $3 বিলিয়ন। এবং আমরা বলছি তো, আমরা যে কাজটা করে যাচ্ছি এটার ফুল বেনিফিট পরবর্তী গভর্নমেন্ট পাবেন। ডাক্তার জাহিদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক, তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যও ছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন, পরিকল্পিতভাবে এই সরকারের একটি অংশ মিয়ানমারকে মানবিক চ্যানেল বা করিডোর দিয়ে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা। না, এটা আমি মনে করি যে এই মন্তব্যগুলো খুবই প্রিম্যাচুর। আমাদের পররাষ্ট্রমন্ত্র অ্যাডভাইজার, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এবং ন্যাশনাল ওনারা কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই পুরো জিনিসটা এফার্টটা লেট করবে হচ্ছে ইউএন। আসলে যখনই আপনি অন্যান্য দেশের যদি করিডোর আপনি দেখেন, ইউএন আসলে টেক্স দ্য ইনিশিয়েটিভ। ইউএন যেটা করে যে ওই যারা যেই পক্ষগুলো থাকে এই পুরো বিষয়টা সবার কনসেন্ট নেওয়ার পরে এই বিষয়গুলো আসে। কিন্তু দেখা যাচ্ছে অনেকে অনেক আগেই মানে এই বিষয়ে কথাবার্তা হয়তো 5%ও হয়নি, কিন্তু অনেকে ভাবছেন যে অনেক কিছু হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না। আমরা জাস্ট বিষয়টা, আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার বিষয়টা তুলেছেন, এমন কিছু না। এমন আমরা পরে ক্ল্যারিফাইও করেছি যে এটা ইউএন করবে
এবং ইট হ্যাজ টু বি লাইক বেসড অন ডিসিশন অফ অল দি পার্টিজ। জি, আপনারা ক্ল্যারিফাই করেছেন, কিন্তু দুইটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশ যে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে, সেজন্য মিয়ানমারের জান্তা সরকার গত মাসে কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে। সেটা পরিষ্কারভাবে আমরা আসলে ঠিক সরকারের তরফ থেকে জানতে পারিনি কেন, সেটা একটি প্রশ্ন। এবং যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বললেন যে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কি বললো যায় আসে না। আসলে এটা তো অবশ্যই আপনার সবচেয়ে বড় কি রিয়ালিটিটা তো আপনার বুঝতে হবে। যেমন ধরেন আমার এখন যে পুরো যে রাখাইনে যে আমার বর্ডারটা প্রায় 270 কিলোমিটার, এই পুরো বর্ডারটার ওই পাশে তো কোনো মায়ানমারের কোনো বর্ডার কোনো পোস্টই নাই, মায়ানমারের কোনো সোলজারই নাই, মায়ানমারের বর্ডারের কোনো ট্রুপস নাই। পুরো জিনিসটা এখন ক্যাপচার্ড বাই আরাকান আর্মি। এখন এই যে বর্ডার রিলেটেড যে সমস্যাগুলো হয়, তাহলে আমার এই সমস্যাগুলো আমি সমাধান করব কিভাবে? প্লাস ওই বর্ডারের ওই পাশ থেকে প্রচুর ইয়াবা আসে, আমার তো এটাকে চেক দিতে হয়। আর ওইটা চেক দিতে হলে অনেক সময় আমাকে ওই পারে কারা আছে তার সাথে আমার একটা কমিউনিকেশন আনতে হয়। তা আপনি চাই আর না চাই, ডিজিউর কি আছে সেটার চেয়েও বড় কথা ডিফ্যাক্টো ওই পাশে কে আছে সেটা আমার দেখতে হয়। কিন্তু বাংলাদেশ যদি মিয়ানমারের সার্বভৌম অখণ্ডতার কথা মানে বলে, বাংলাদেশ আরেক দিকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখে, সেটা কি সাংঘর্ষিক নয়? না না, সাংঘর্ষিক। আমার তো সিকিউরিটিটা মূল জিনিস, আমি কি আমার সিকিউরিটির বিষয়গুলো দেখবো না? তুমি তো সার্বভৌম বলছো, আমি তোমার সার্বভৌমত্ব স্বীকার করি, কিন্তু তুমি তো পারছো না যে ওইখানে তুমি সিকিউরিটি তো রাখছো। 270 কিলোমিটার পুরোটার ওই পাশে কোনো সিকিউরিটি নাই, কোনো বর্ডার ট্রুপস নাই ওদের। তো আমার তো এটা দেখতে হয়, তো আমার এটা বর্ডার ম্যানেজমেন্ট করতে হবে না? এটা তো আমার একটা নৈতিক একটা বড় একটা দায়িত্ব। এখন সে যদি ওইখানে না দিতে পারে, ওর কাজটা তো আমি করে দিব না। ফলে যারা আছে ওই পাশে তার সাথে আমার মিনিমাম কমিউনিকেশনে রাখতে হবে, আদারওয়াইজ তো আমি পুরো বর্ডারের এই পুরো জিনিসটা তো তখন সে কি হয়ে যায়। জি, মিয়ানমারের জান্তা সরকার যে গত মাসে কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে, সেটা কি জনগণের কাছে সরকার ঠিকঠাক মতন পরিষ্কার করেছে? আমি তো বলছি যে সবকিছু তো এখন এইভাবে জানানোর দরকার নাই। তো আপনার এটা যে অনেক কিছু তো আমাদের পত্র হয়, আমরা তো পুরো 190টা দেশের সাথে অনেক ধরনের পত্রপত্রিও হয়, আমরা প্রত্যেক জিনিসই তো আউট ইন দ্য ওপেন পাবলিক আসার তো দরকার নেই। বাট আমরা যেটা করছি বাংলাদেশের সিকিউরিটি যাতে এনশিওর হয় সে কাজটাই আমরা করছি। বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হয় সেই বিষয়টা আমরা পুরোপুরি দেখছি। জি, সেন্ট মার্টিন নিয়ে কথা বলায় বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানার উপর একটি চটে গিয়েছিলেন আপনি, মানে সেন্ট মার্টিন নিয়ে কথা বললে বা প্রশ্ন করলে এখনো কি চটে যাবেন সেই রকম কিনা? সেন্ট মার্টিন নিয়ে আসলে কি হচ্ছে? না, আমি ওনার উপর চটে যাইনি। আমার কথা হলো ইনি একজন রেসপন্সিবল পলিটিশিয়ান। রেসপন্সিবল যখন পলিটিশিয়ান হবেন তখন এই পুরো জিনিসগুলো আপনার একটু পড়া থাকতে হবে। আমার মনে ছিল যে উনি আসলে পড়ালেখা করেন নাই। আমরা সেন্ট মার্টিনে কি হচ্ছে আমরা বারবার বলছি, আমরা বারবার জানাচ্ছি। ফরেন মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, চিফ অ্যাডভাইজার অফিস থেকে বলানো হয়েছে, বন তারপরে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে রিজওয়ানা আপা অনেকবার বলেছেন। তারপরে যদি ওনার সন্দেহ হয় তাহলে উনি কি করতে পারেন, উনি ফিজিক্যালি ভিজিট করতে পারেন, উনি ওখানে যেতে পারেন যে না আমি যাই, যে দেখি আসলে কি হচ্ছে, কিছু হচ্ছে কিনা। কিন্তু না হয় যেটা হয় কি, অনেকে আছেন খুব চিপ লো কোয়ালিটি কনস্পাইরেসি থিওরি বারবার বলতে থাকেন ওই ব্যাপারে। আপনি তো পলিটিশিয়ান এবং আপনি খুবই রেসপন্সিবল পলিটিশিয়ান, বাংলাদেশে একটা বৃহৎ পলিটিক্যাল পার্টিকে আপনি রিপ্রেজেন্ট করেন। তো আপনার কাছ থেকে তো আমি আশা করব যে আপনি সত্য কথাটা বলবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা যেহেতু এখানে নেই এবং আপনি একতরফা বললেন, আমি ব্যারিস্টার রুমিন ফারহানা থাকলে যে প্রশ্নটি করতেন আমি একটু চিন্তা করে বলার চেষ্টা করি যে তিনি যেটা পরবর্তীতে প্রশ্ন করেছিলেন, বাড়ির পাশে বুড়িগঙ্গা নিয়ে সরকার কি কি করলে এই কয়দিনে, সেটা চোখে পড়েনি। এত দূরে সেন্ট মার্টিন নিয়েই সরকারের কেন এত মাথা ব্যথা, সেটা কি জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারছে? মাথা ব্যথা তো কিছু করিনি। আমরা কি করেছি সেন্ট মার্টিনে? সেন্ট মার্টিন একটা রেয়ার কোরাল আইল্যান্ড, তার এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করার জন্য আমরা আমাদের পুরো এনভায়রনমেন্টের যতগুলো নর্মস আছে সেগুলো আমরা মানছি। আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এটার একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে এখানে ভিজিটর অ্যালাউই করা যাবে না। এবং আপনি দেখেন আমরা মেজারগুলো নেওয়ার ফলে কি হয়েছে, আপনি পুরো ডেইলি স্টার পড়েন, প্রথম আলো পড়েন, তারা বারবার রিপোর্ট করছে যে সেন্ট মার্টিনের প্রাণ অ্যান্ড প্রকৃতি ফিরে এসছে।
আপনি যে দেখে আসেন, আমি আপনাকে ইনভাইট করি, আপনারা অনেকগুলো টিভি রিপোর্টার নিয়ে আপনারা বলেন, আমরা আপনাদেরকে নিয়ে যে দেখাই। না না, আমরা নিজ উদ্যোগে রিপোর্টারকে পাঠিয়েছি। সন্দেহ তখন হয় কিনা শফিকুল আলম, ঢাকা আপনি যেমন বললেন, সন্দেহটা তৈরি হয় যখন পলিটিশিয়ানরা এই কনস্পিরেসি স্টোরিগুলো নিজেরা প্রমোট করে। আমি একটু প্রশ্নটা শেষ করি। সন্দেহ তখন হয় কিনা যখন আপনি যেমন বললেন যে সেন্ট মার্টিন একটা রেয়ার কোরাল আইল্যান্ড, বুড়িগঙ্গা ঢাকা শহরের প্রাণ। আমরা যখন দেখি বুড়িগঙ্গা সেই বিগত সরকারের আমলে যেমন পানির রং ছিল, এখনো সেই রকম, সরকার বদলায় পানির রং আর বদলায় না। বুড়িগঙ্গায় প্রাণ বৈচিত্র্য নিয়ে আসলে যখন কারো মাথা ব্যথা থাকে না, তখন আসলে সন্দেহগুলো হয় কিনা। আপনি বুড়িগঙ্গার সাথে মিনিমাম 300 থেকে 400 ফ্যাক্টরি জড়িত। বুড়িগঙ্গার সাথে টোটাল বাংলাদেশ ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা জড়িত। বুড়িগঙ্গার সাথে পুরো বাংলাদেশের সাউদার্ন বাংলাদেশের কমিউনিকেশনের বিষয়টা জড়িত। আপনি যদি বুড়িগঙ্গাকে আপনি যদি ক্লিন আপ করতে হয়, আপনাকে পুরো বাংলাদেশের এই ফ্যাক্টরি ব্যবস্থাপনাকে আপনার ক্লিন আপ করতে হবে। সেটা আমরা কি পারবো? আমি কি যদি বলি যে না, আমি প্রত্যেকটা ফ্যাক্টরিকে এনভায়রনমেন্ট কমপ্লায়েন্ট করব, সেক্ষেত্রে আমার প্রোডাক্টের দামটা কোথায় যে ঠেকবে? আমি এটা পারবো? এইটা ইট উইল টেক টেন্স অফ বিলিয়নস অফ ডলার। ওই টাকা আমার নাই। জি, তাহলে কি শফিকুল আলম, বুড়িগঙ্গার তীরে যে ফ্যাক্টরি মালিক তাদের জন্য সরকারের যতখানি মায়া, সেন্ট মার্টিনে যে পর্যটন ব্যবসায়ী ছিলেন, জি তাদের জন্য আসলে সরকারের এটা অবাস্তব একটা আপনি অ্যানালজি। বাস্তব কথাটা আপনি বলেন। না, বাস্তব কথা হচ্ছে যে আপনি যদি পলিসি মেকার হন, আপনি যেটা ডুয়েবল সেটা আগে করবেন। এটা আমার ডুয়েবল, আমি এটা করছি। যে পর্যটন ব্যবসায়ীদের রুটি রুজি বন্ধ করে দেওয়া ডুয়েবল, এটা আমার ডুয়েবল, আমি এটা করছি। আর আমাদের ইচ্ছা আছে বুড়িগঙ্গা সহ অনেকগুলো রিভারকে আমরা ক্লিন আপ করব, সেটার জন্য আমরা মাস্টার প্ল্যান নিচ্ছি আমরা। কিন্তু কথা হচ্ছে যে এটার যে টাকাগুলো লাগবে, সেই টাকাগুলো আমার আপাতত নাই। এক একটা দেশ, আপনি ইন্দোনেশিয়া এরকম অনেক রিভার পাবেন, পৃথিবীর অনেক জায়গায় অনেক দেশ আমার চেয়েও রিচ কান্ট্রি তাদের রিভারগুলোকে ক্লিন আপ করতে পারছে না। এত ইজি না। জি, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি হয়েছে। বোতলকাণ্ডে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন অনেকটাই চাপা পড়ে গেল কিনা, গভীর রাতে কেন অধ্যাদেশ জারি করা হলো সেটাও বুঝতে চাই। সরকার কি লুকিয়ে কাজটা করতে চেয়েছিল কিনা? সরকার কোনো লুকায় নেই। আপনি কি, উনি আমাদের চিফ অ্যাডভাইজার তার জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্টভাবে বলেছেন যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। আপনি যদি ওনার লাস্ট যেটা আমরা 25শে মার্চে বোধহয় আসছে, আমি আবার যেটা দেখে নিন, 25শে মার্চের রাতে উনি যে ভাষণটা দিলেন, ওইখানে স্পষ্টভাবে উনি বলছেন যে এনবিআরটা ভেঙে 2 ভাগ করা হচ্ছে। এটা তো এমন কিছু না, আমরা গভীর এটা হতেই পারে, কিন্তু তার আগে আমি কি জানাই নাই অধ্যাদেশ? সেটা যে কোনো সকালবেলাও হতে পারে, রাতেও হতে পারে, এটা এমন কিছু তো না। কিন্তু আমি তো সবাইকে জানিয়েছি যে আমি এটা, আমার ডিসিশনটা অনেক আগে আমরা জানিয়েছি, এটা এমন কিছু না। জি, গভীর রাতে করার পিছনে কোনো ইয়ে নাই, আমরা তো আগে জানিয়েছি। এমন যে আমরা যদি না জানাতাম হঠাৎ লুকোচুরি, এটা তো না। কোনো এখানে মিনিমামও লুকোচুরি নাই। এর আগে এটা নিয়ে আমাদের ফিনান্স অ্যাডভাইজার বলেছেন, আমাদের এনবিআর এর চেয়ারম্যান বলেছেন। জি, আজ আপনি বিদেশি গণমাধ্যম অধিকার সংস্থাগুলোকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা আসেন, দেখে যান আমরা কারো মুখ বন্ধ করছি কিনা, বাক স্বাধীনতায় আঘাত করছি কিনা। আমরা চেষ্টা করছি সাংবাদিকদের জন্য একটি সুরক্ষিত সাংবাদিকতা ব্যবস্থা গড়ে তুলতে। কেউ আক্রান্ত হলে, হুমকির সম্মুখীন হলে আমাদের জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব। 3 জন সাংবাদিক কিছুদিন আগে চাকরি হারিয়েছেন। আপনি হয়তো বলবেন বা বলেছেনও, আমি শুনেছি যে তাদের প্রতিষ্ঠান তাদের চাকরিচ্যুত করেছে, সরকারের তরফ থেকে কোনো প্রেশার ছিল না। কিন্তু মবের কারণে খোদ সরকারকেও আমরা হিমশিম খেতে দেখেছি, সরকারের উপদেষ্টাকে পোস্ট ডিলিট করতে দেখেছি। বিদেশি গণমাধ্যম অধিকার সংস্থাগুলো কি দেখলো কিনা যে প্রশ্ন করলে সাংবাদিকদের চাকরি যায়, এমন ঘটনা? না, বিদেশি আমরা এই জন্যই তো তাদেরকে বলছি, আমরা বলছি রিপোর্টার্স উইদাউট বর্ডারকে বলছি, আমরা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টদেরকে বলছি, আমরা তাদেরকে আহ্বান করি আপনারা এসে দেখেন। এখানে ওরা দেখে যে এটার, আপনি কিছুদিন আগে বিবিসিতে চাকরি গিয়েছে, হ্যাঁ, প্যালেস্টাইন নিয়ে এক ধরনের কমেন্ট করার কারণে ওরা মনে করেছেন যে এটা অ্যান্টিসেমিটিক কমেন্ট, এই চাকরিটা চলে গেছে বিবিসির সাংবাদিক। আপনি গুগল করলে এগুলো পাবেন। তো এখন কেউ কি বলছে যে এটার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট দায়ী? কেউ কিন্তু বলছে না যে ব্রিটিশ গভর্নমেন্টের কারণে এইটা। তো এখন এটা দীপ্ত টিভি বা চ্যানেল আই এরা প্রাইভেট প্রতিষ্ঠান, তাদের একটা সাংবাদিক তার
প্রশ্ন করা নিয়ে যদি তারা চাকরি চলে যায় সেটা তো তাদের সমস্যা। এবং আমাদের যারা সাংবাদিক গ্রুপ তাদের উচিত ছিল এই প্রতিষ্ঠানগুলোকে ক্রিটিসাইজ করা, যে না তুমি তোমার কোশ্চেন এমনই সাংবাদিককে তুমি পাঠাচ্ছ কেন, তাকে প্রিপেয়ার করেই বাই পাঠাও নাই কেন, বা এবং তুমি তার চাকরি বা খাচ্ছ কেন, তাদেরকে ধরা উচিত না, তারা না করে আমাদেরকে বরঞ্চ তারা অ্যাটাক করছে। আপনি আমার প্রশ্নের ওই পার্টটার একটু উত্তর দিবেন প্লিজ, যে তারা এক ধরনের মার্চ টু দীপ্ত টিভি বা মার্চ টু ওই প্রতিষ্ঠানগুলোকে এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গিয়েছিল। আসলে যেখানে একজন উপদেষ্টাকেও পোস্ট ডিলিট করতে হয় পোস্ট দেওয়ার পর 10 মিনিটের মাথায়, বা অনেক সময় মবের কারণে সরকারকে আমরা হিমশিম খেতে দেখেছি, সেই অবস্থায় একটা প্রাইভেট প্রতিষ্ঠান, তাদের ব্যবসা আছে, তারা আসলে কি করে রিস্ক নেয়? সেখানে কি সরকার পাশে দাঁড়িয়েছে? এটা তো আমরা কেউ যদি বলে আমি এখানে মার্চ করব, তা তো এটা একটা ডেমোক্রেটিক রাইট থাকতে পারে। আমরা দেখি যে সে আক্রান্ত হচ্ছে কিনা বা তার উপরে কোনো অ্যাটাক হচ্ছে কিনা, সেটা আমরা তখন আমরা পুরোপুরি আমাদের আমরা এর আগেও এরকম যখন ঘটনা ঘটেছে আমরা পুরোপুরি সিকিউরিটি নিয়েছি। কিন্তু একটা আপনি যদি প্রতিষ্ঠান হিসেবে আপনি যদি জার্নালিজম ভুল করেন, আপনার জার্নালিজমের যদি বিশাল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়, তো আপনাকে কেউ ক্রিটিসাইজ করবে না, এটা ভাবা তো অমূলক, আপনাকে ক্রিটিসাইজ হতেই হবে। জি, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল একটা প্রশ্ন বারবার করেই যাচ্ছেন, প্রশ্নটা আসলে আপনার কাছ থেকে উত্তর জানাটা জরুরি মনে করছি। কেন রাষ্ট্রীয় নীতি নির্ধারণী জায়গায় বিদেশি নাগরিক? তার যুক্তি, যাদের দুই নৌকায় পা, মানে যারা দুই দেশের নাগরিক, তাদের মতলব ভালো না। তিনি কিছু উদাহরণ দিয়েছেন, লুৎফি সিদ্দিকী, ডক্টর খলিলুর রহমান, ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, মোহাম্মদ সুফিউর রহমান, শেখ মঈনুদ্দিন, আশিক চৌধুরী, ফয়েজ আহমদ তৈয়ব, ডক্টর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, কামাল আহমেদ, ডক্টর মোস্তাক হোসেন খান, মনির হায়দার, মুশফিকুল ফজল আনসারি, আরও আছেন। ধারণা করা হয় তারা সকলেই অথবা অনেকেই দ্বৈত নাগরিক। আমি শেষ করি। এনাদের কথা উল্লেখ করে মাসুদ কামাল বলেছেন তারা যে কোনো সময় প্রয়োজন বুঝে আবার বিদেশে পাড়ি দেবেন। মানে আপনার কি মনে হয় বা সরকারের কি মনে হয় যে এদেশেই বসবাস করেন, এদেশে থেকে জীবন সংগ্রাম করেছেন, তাদের যোগ্যতা তুলনামূলক কম, দেশের বাইরে যাদের দ্বৈত নাগরিকত্ব তারা আসলে যোগ্যতা একটু বেশি বা তাদের সিভি ভারী? আমার যেটা মনে হয় যে উনি যে এই যে সুইপিং কমেন্ট করেন, আমাদের যারা টিভিতে আসেন এদের মধ্যে এক ধরনের সুইপিং কমেন্ট থাকে। ওনার কি এভিডেন্স আছে যে এনারা দ্বৈত নাগরিক? উনি তো বলছেন যে এই লোকগুলো দ্বৈত নাগরিক, তা আমাকে প্রুফ দেখান না যে ওনারা দ্বৈত নাগরিক। আমি তো ওনার কাছে প্রুফ চাই। বাইরে হলে এই ব্রিটিশ মিডিয়াতে আপনি যদি এরকম হতো সু করে দিত, আপনি আমাকে দ্বৈত নাগরিক করছেন, আপনি বলেন আপনার কাছে প্রমাণটা কি? সরকারে কাজ করে এমন কেউ দ্বৈত নাগরিক নেই। আপনি আমাকে প্রমাণটা দেখান। উনি যেই অ্যাকুইজিশনটা তো উনি করেছেন, ঠিক না? এটা তো সাংবাদিক মাসুদ কামাল, ওনার তো বাইরে কি কয় কখন অ্যাকুইজিশনটা করে, যখন আপনার হার্ড এভিডেন্সটা আপনার কাছে আছে, দিয়ে তারপরে আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন যে না শফিকুল আলম আমেরিকার নাগরিক, আপনি ওরে ওইখানে রাখতে পারেন না। তখন গভর্নমেন্ট যদি বলে যে না আপনি মিথ্যা কথা বলছেন, তখন আপনি দেখান যে এই যে দেখেন দিস ইজ দ্য এভিডেন্স। জি, আপনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, একরকম প্রধান উপদেষ্টার মুখপাত্র, দেশের প্রত্যেকটি নাগরিকের আমি ওনাকে অনুরোধ করব, এবং এটার হয় কি ওনাকে যেহেতু অনেকে রেসপেক্ট করেন, ওনার এটা নিয়ে সবাই তখন আবার লেখা শুরু করেন। আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, যাদের নাম বললাম মাসুদ কামাল যাদের নাম বলেছেন, এদের মধ্যে একজনও দ্বৈত নাগরিক নেই? আমি আপনাকে বলছি, আপনারা যখনই এই কোশ্চেনগুলো করবেন আপনারা এভিডেন্সটা নিয়ে আসেন, আমাদেরকে এভিডেন্স দেখান যে তারা দ্বৈত নাগরিক। তারা যখন সরকারি নিয়োগপত্র আমি আপনাদেরকে তাদের যাচাই বাছাই না করে সরকার নিশ্চয়ই নিয়োগ দেয়নি। এটাই তো প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই যাচাই বাছাইয়ের ইস্যু আসছে, ঠিক না? আমাকে নেওয়ার সময় তো অবশ্যই তারা যাচাই বাছাই। আমি মনে হয় সরাসরি প্রশ্নের উত্তর পেলাম না। আমি আপনাকে বারবার বলছি আপনারা হার্ড এভিডেন্স আনেন। ওনাকে সবাই চ্যালেঞ্জ করা উচিত ছিল, আপনার এভিডেন্সটা কোথায়? এভিডেন্সটা আমাকে দেখান, আমরা সত্যিকার হতে। আদারওয়াইজ হয় কি, আমাকে একজন ভাই সাংবাদিক মাসুদ কামাল এটা বলেছেন, সাংবাদিক মাসুদ কামাল তো সব কিছু যে সব জানতা তা তো না। উনি তো নিজের ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও না যে অনেক ইনভেস্টিগেশন করে উনি এটা জেনেছেন, তাও কিন্তু না। উনি পুরো জিনিসটা কমেন্ট করেছেন শোনা কথায়। আর যদি ওনার এভিডেন্স থাকে সত্যিকার অর্থে উনি এটা দেখাক। ওনার একটা ওয়েবসাইট আছে, ওনার একটা ইউটিউব সাইট আছে, উনি এখানে মনে এই যে দিস ইজ দ্য এভিডেন্স যে শফিকুল আলম আমেরিকার নাগরিক, উনি তো এটা করছেন না।
জি, আরেক সিনিয়র সাংবাদিকের আরেকটি মন্তব্য নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, ডক্টর ইউনূসের দরকার চতুর্থ শূন্য আবিষ্কার করা। সরকারের তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে তার মাথায় প্লাস্টিকের বোতল মারা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন শিক্ষার্থীর মৃত্যুতে হাসপাতালে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার, পরে বাসভবনের সামনে উত্তেজনা ছড়ায়। আমরা এতটাই অসহিষ্ণু হয়ে পড়েছি যে ভিন্ন মত মানেই এখন আক্রমণ। শান্তিমতো বসে আলোচনার দরকার নেই, সর্বত্র যেন দাঙ্গার মনোভাব। এটা কি কোটা আন্দোলনের সাংস্কৃতিক ধারাবাহিকতা? কিন্তু এটা বহাল রেখে ক্ষমতা থেকে ফেলবেন কাকে? ক্ষমতায় তো শেখ হাসিনা নেই। এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের নীরবতা চোখে পড়ার মতো। তিনি রেকর্ড সংখ্যক বিদেশ ভ্রমণ, লেকচার, সম্মেলন আর অভ্যর্থনাকে গুরুত্ব দিয়ে চলছেন। দেশের এই সংকটময় মুহূর্তে শান্তিতে নোবেল জয়ের মুখে কোনো শান্তির বার্তা নেই। প্রতিহিংসা, সমাজকে টুকরো টুকরো করা আর সর্বত্র অশান্তি জিয়ে রাখার মধ্যেই যেন তার শাসনের সবচেয়ে বড় পুরস্কার আমরা ভোগ করছি। প্রতিহিংসা, বৈভক্তির মধ্যে উপদেষ্টার শান্তির, প্রধান উপদেষ্টার শান্তির বাণী। উনি যে কথাগুলো বলছেন এগুলোর কি একটার কোনো আমরা কোনো শান্তির বাণী কি আমরা পেয়েছি প্রধান না? উপদেষ্টার অবশ্যই কাছ শান্তির থেকে? বাণী। বাংলাদেশের একটা পোস্ট রেভলিউশনে বাংলাদেশ যে কি পরিমাণ একটা কোয়াইট একটা ডে বের করেছে, এটা তো সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত। পৃথিবীতে এক একটা রেভলিউশনের পরে কি হয়, আপনি মাও যখন আপনার কুমিনটাং থেকে ক্ষমতা নিল 1949-এ, ওয়েস্টার্ন প্রেসগুলো বলে যে তখন 7 লক্ষ লোককে এক্সিকিউট করা হয়েছে। আমরা এই যে 9টা মাস, আমি তো বলবো যে বাংলাদেশের মানুষ পিসফুল একটা পেয়েছে। পোস্ট রেভলিউশনের যে ক্যাওটিক যে ক্যাওস, কিছুই তাদেরকে টাচ করতে পারেনি। এবং এইটার জন্য আমি বলবো, আমি ফুল ক্রেডিট দিব প্রফেসর ইউনূসের লিডারশিপকে। উনি এইটাকে দেশকে একটা শান্তির বার্তা নিয়ে এসেছেন, একটা কামিং ইনফ্লুয়েন্স ছিল তার, এবং এটা ইট ওয়ার্ক ভেরি ওয়েল। এবং যার ফলে দেখেন এখন ফরেন ইনভেস্টররা আসতেছে এখন দেশে। আমি বলবো যে আপনি যদি ক্রাইমের ডেটাগুলো দেখেন, খুব ম্যাসিভ কোনো হাইক কিছু না। আমি তো বলবো যে বাংলাদেশে এখন অনেক একটা স্ট্যাবল। এখন আপনি যদি একটা দুইটা ছোটোখাটো দুই একটা ঘটনার কারণে যদি আপনি নিজে যদি এই রকমের দেন, তাহলে মানুষজন তো সত্যিকার অর্থে আপনাকে ভাবে যে আপনি সব কিছুতেই অতিরিক্ত, মানে যিনি সাংবাদিক যেটা করেছেন তার বিষয়ে বলছি, যে উনি সব কিছুতেই অতিমাত্রায় রিঅ্যাক্টিভ হচ্ছেন। জি, না, প্রশ্ন তোলা তো সাংবাদিকের না, কাজ। সারা বাংলাদেশের মধ্যে একটা দুইটা ঘটনাকে উনি এমনভাবে দিচ্ছেন যে পুরো বাংলাদেশ বুঝিয়ে একটা টার্মোইল। ঠিক আছে, একটা ঘটনার তাহলে দৃষ্টি আকর্ষণ করি। দেশের বিভিন্ন প্রান্তে সমবেত হয়ে অনেকেই জাতীয় সঙ্গীত গাইছে। কেন জাতীয় সঙ্গীত কি ইনসিকিউরিটির মধ্যে পড়ে গেল নাকি? না না, এটা আপনি আমি এই যে কালকে যখন জাতীয় সঙ্গীত বাজলো চিটাং ইউনিভার্সিটি, আমিও তো গিয়েছি, দুইবার বাজলো, আমিও গিয়েছি। তো এটা তো উনি ওনাদের ভালোবাসার প্রকাশ করেছেন। হঠাৎ করে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া, এটা ওনারা যারা করছেন গুড। শফিকুল আলম, আপনি জানেন না কেন? না, আমার জানার বিষয় না। আমি মনে করি যে যারা গাচ্ছেন দে আর ডুইং ফাইন। আমরা তাদেরকে, আমি অন্তত, আমার এটা খুব প্রিয় গান, আমি তাদেরকে স্যালুট করি। জি, উদীচীর এই জাতীয় সঙ্গীত সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠানে হামলাও হয়েছে, সেটা জানেন? আমি জানি না যে খুব বেশি এরকম ম্যাসিভ কিছু হয়েছে, আমার চোখে পড়ে। অধ্যাপক কামরুল হাসান মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়ান। স্যার বলেছেন, মনে রাখবেন আজকে যারা দাবি করছে জাতীয় সঙ্গীত বদলাতে হবে, পরশু দাবি তুলবে বাংলাদেশ নামটিই বদলাতে হবে। মনে রাখবেন এইরকম দাবি চলতেই থাকবে, এদেরকে এখনই থামাতে হবে। জেনে রাখবেন এরা যত বাড়বে বাংলাদেশ তত পেছাবে এবং হারবে। এই দেশটিকে সেই হারের পথে যেতে দিয়েন না প্লিজ। সরকারের হানিমুন পিরিয়ড গত হয়েছে বেশ আগেই। সরকার এখনো আসলে, উনি একাডেমিক মানুষ, ওনাকে আমি রেসপেক্ট করি। প্রত্যেকটা কথার তো উত্তর হয় না, এটা আমি উত্তর নাই বা দিলাম। কিন্তু আমি যে মনে করি যে বাংলাদেশই আছে, বাংলাদেশ খুব ভালো, তার স্বমহিমায় আরও ভালো আছে, এবং সামনে বাংলাদেশ আরও বড় মহিমার জায়গায় যাবে, এটুকু বলতে পারি। বাংলাদেশ নিয়ে উনি অনেক ভাবছেন, আমি এটা স্যালুট করি। উনি ওনার ভাবনাটা আরও কর্মে পরিণত করেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যান, সেটা আমরা চাই। জি, নারী নিরাপত্তায় এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সফল? নারীকে অথবা সামর্থ্য রাখে এই সরকার? আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। সেই অনুযায়ী একটা নারী কমিশন করেছিলাম। নারী কমিশন আমি আসলে কতটুকু সফল মনে করে সরকার, বা কতটুকু, আমি তো মনে করি যে আমরা যথেষ্ট সফল মনে করি, আমরা যথেষ্ট সফল আমরা মনে করি। আপনি যদি হার্ড এভিডেন্স দেখেন নারীদের উপরে যে সহিংসতার যে হ্যাঁ,
আপনি দেখবেন যে খুব ম্যাসিভ মানে আগের গভর্নমেন্টগুলোর সময় আপনি নারীদের প্রতি সহিংসতার এই সময়ে সহিংসতার যে ক্রাইমের যে রেট আপনি দেখবেন যে খুব ম্যাসিভ ডিফারেন্স নাই। আমরা চাই বাংলাদেশে কোনো নারীর বিরুদ্ধে যেন নারীকে যেন একবারের জন্যও কোনো ধরনের কোনো সহিংসতার শিকার না হতে হয়, একজনের ক্ষেত্রেও যেতে হয়। আমরা সেই জায়গায় যেতে চাই, আমাদের চেষ্টাটা আছে। জি, আগামীকাল মানিক মিয়া এভিনিউতে নারীর ডাকে মৈত্রী যাত্রা, চলো প্রাণ মেলাই ন্যায্যতার ও মর্যাদায়, সমতার দাবিতে আমরা ঐক্যবদ্ধ একটি কর্মসূচি হতে যাচ্ছে। এই ধরনের কর্মসূচি কি বেড়ে গেল কিনা হঠাৎ করে? না, ওনারা করছেন, আমরা ওয়েলকাম জানাই, আমি অন্তত ওয়েলকাম জানাই। ওনারা এটা করছেন, নারী, আমার ওয়াইফ নারী, আমার মেয়ে আছেন, আমরা তাদের প্রত্যেকটা পিসফুল প্রোটেস্টকে আমরা ওয়েলকাম জানাই। জি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, নিবন্ধন স্থগিত করে নির্বাচন আর করিডোরের আলাপটাকে আপাতত চাপা দেওয়ার চেষ্টা করছে কিনা সরকার? আমি বলবো যে আমরা বারবার বলছি যে ইলেকশনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমাদের কথায় কি কোনো ব্যত্যয় হয়েছে এর মধ্যে? কোনো ব্যত্যয় হয়নি। আর আওয়ামী লীগের যে ব্যানটা, এটা পুরো সারা বাংলাদেশের আওয়াজ ছিল, সেই অনুযায়ী এটা হয়েছে। এবং তাদের আপনারা দেখেছেন 9 মাসে তাদের বিহেভিয়ার দেখেছেন, এবং তাদের মধ্যে এখনও পুরো বাংলাদেশের সমস্ত জনগণকেই তারা বলতে চাচ্ছেন তারা সব জঙ্গি, ওনারাই ভালো। এবং গত 15 বছরের তার ক্রাইম বা জুলাই অগাস্টের ক্রাইমের বিষয়ে তাদের কোনো মিনিমাম অনুশোচনা নাই। এবং ওরা সবার সাথে কথা বলছেন, উনি জঙ্গি, এই জঙ্গি, ও জঙ্গি। তা আপনি কোনো ডেমোক্রেটিক কোনো তো নর্মস রাখছেন না। আপনার পলিটিক্সের মধ্যে মিনিমাম কোনো ডেমোক্রেটিক্স নয়, মিনিমাম আপনার মধ্যে কোনো মানে হিউম্যান রাইটসের কোনো ইয়ে না। আপনি এই যে এত ম্যাসিভ আপনার যে ইয়ে হলো, ইউএন এত বড় 127 পাতার রিপোর্ট দিল, আপনার মধ্যে তো কোনো ধরনের অ্যাডমিশন অফ গিল্ট নাই। তা আপনাকে কী করবে? ফলে পুরো বাংলাদেশের মানুষ আওয়াজ তুলেছে যে এদেরকে ব্যান করতে হবে, এবং ব্যান্ড হয়েছে, তাদের কার্যক্রম ব্যান্ড হয়েছে। নির্বাচন আসলে ঠিক কবে হবে? 6 মাসের স্প্যানটাকে একটু আসলে বড় না? কেন বলছি, অনেকেই বলছেন বাংলাদেশের আবহাওয়ার কারণে যে ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচন করা সম্ভব না, ঈদ এবং এসব আপনি নিজেও জানেন। আসলে কবে এই উত্তরটা সরকার আসলে স্পেসিফিকলি কবে দিবে? না, এটা আমাদের অনেকটাই তো এটা ডিপেন্ড করছে যে আমরা কি পরিমাণের রিফর্মটা আমরা এক্সিকিউট করতে পারবো, সেটার উপর ডিপেন্ড করছে। বাট প্রফেসর ইউনূস বারবার বলছেন যে এই ডেটটা কখনোই 30শে জুন 2026-এর ওই পারে যাবে না, একটা দিনও যাবে না। যে এর মধ্যে যদি কোনো কারণে আমাদের সঙ্গে পার্শ্ববর্তী কোনো দেশের সমস্যা হয়, তাও না? না না, এটা তো সমস্যা হবে কেন? আমরা কি কারোর সাথে কোনো কিছু সমস্যা চাচ্ছি? সেই আশঙ্কা আমরা চাইও না। চাই বাংলাদেশ ভালো থাকুক, যে কোনোভাবে বাংলাদেশ ভালো থাকুক। রাজনীতির এই আলোচনার কোনো শেষ নেই, তাই চলতে থাকবে, চলবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।